আজকে তোমাদের দ্বিতীয় নাম্বার ক্লাস এবং আজকে আমরা শিখবো হচ্ছে প্রোনাউন। একদম জিরো থেকে শুরু করব। প্রোনাউন কাকে বলে এই জায়গা থেকে শুরু করব, প্রোনাউনের কত ভাগ আছে, কিভাবে প্রোনাউন ইউজ করতে হয় এবং অ্যাডমিশনে প্রোনাউন থেকে কিরকম প্রশ্ন আসে, সবকিছু আমরা আজকের এই একটা ক্লাসে সলভ করব। এটা হচ্ছে তোমাদের রুটিন, ফ্রি কোর্সের রুটিন। এবং এখানে দেখো আমরা অলরেডি বৃহস্পতিবারে নাউন এবং ডিটারমিনার কমপ্লিট করেছি। আজকে আমাদের প্রোনাউন চলতেছে, এরপর অ্যাডজেক্টিভ, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ক্লজ, এগুলো এই সপ্তাহে পড়ানো হবে। সো আমরা প্রথমে দেখবো হচ্ছে প্রোনাউন কাকে বলে, কিভাবে ইউজ হয় এটা দেখবো। এরপর প্রোনাউনের প্রকারভেদগুলো দেখবো, কত প্রকার আছে, কিভাবে কি এবং কোনটাকে কি বলে এগুলো দেখবো। তারপর আমরা দেখবো হচ্ছে প্রোনাউনের ভিতরে একটু অ্যাডভান্স লেভেলে ঢুকবো। আমরা প্রথমে বেসিকটা ক্লিয়ার করব, তারপর অ্যাডভান্স লেভেলে যাব। এরপর আমরা দেখবো হচ্ছে অ্যাডমিশনে এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় কিভাবে প্রোনাউন থেকে কোশ্চেন আসে, অর্থাৎ প্রোনাউনের যে অ্যাডভান্স লেভেলটা আছে সেই অ্যাডভান্স লেভেলটা আসলে কি, কোথা থেকে কোশ্চেন হয়, সবগুলো দেখবো এখানে। তারপর আমরা যাব প্র্যাকটিসে। যেগুলো শিখলাম সেগুলো হচ্ছে আমরা প্র্যাকটিসের মাধ্যমে একটু ক্লিয়ার করে নিব। আর যেগুলো এমসিকিউ দিয়ে এখানে প্র্যাকটিস করব, প্রত্যেকটা এমসিকিউ কিন্তু কোনো না কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশনে আসছিল। তারপর আমরা যাব হু, হুএভার, হুম, হুমএভার, এগুলোর ব্যবহার দেখব, অর্থাৎ প্রোনাউনের যে অ্যাডভান্স লেভেল আছে সেই জায়গায় যাব আমরা। তারপর হচ্ছে আমরা ইন ডিটেইলস আলোচনা করব। তারপর আমরা আবার প্র্যাকটিস করব, অর্থাৎ যে রুলসগুলো শিখলাম সেগুলো প্র্যাকটিস করব। তো চলো দেরি না করে আমরা এখনই শুরু করে দিই। সো দেখো এখানে আমি তিনটা লাইন লিখেছি। প্রথমে বলা আছে করিম ইজ এ গুড বয়, তারপর বলছে হি গোজ টু স্কুল এভরিডে, উই শুড টেক কেয়ার অফ আওয়ার চিলড্রেন। তিনটা ওয়ার্ড লিখেছি। মেইন বিষয় হচ্ছে আমরা গত ক্লাসে যে নাউন গুলা পড়েছি, প্রোনাউন বলতে বোঝায় নাউনের পরিবর্তে আমরা যে ওয়ার্ড গুলো ইউজ করি সেটাকে প্রোনাউন বলে। এটা তোমরা সবাই জানো, যারা জানো না জেনে নাও। এরপর দেখো বলছে করিম ইজ এ গুড বয়। এখানে করিমটা হচ্ছে একটা নাম, যখন নাম বুঝাবে তখন এটা হয়ে যাবে নাউন। কিন্তু এই নামের পরিবর্তে যদি আমরা অন্য কোনো ওয়ার্ড ইউজ করে ওই সেম ব্যক্তি বা ওই সেম ব্যক্তিদেরকেই বুঝায় বা ওই নাউনটাকেই বুঝায়, তাহলে কিন্তু সেটা প্রোনাউন হয়ে যাবে। কেমন? যেমন দেখো এখানে আমি কোনো নাম বলি নাই, খালি বলছি হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রত্যেক দিনই স্কুলে যায়। এখন সে বলতে আমি যাকে বুঝাইলাম সে তো একটা ব্যক্তি, তাই না? এখানে যে বলছি সে প্রত্যেকদিন স্কুলে যায়, এখন সে হচ্ছে একটা ব্যক্তি, তার একটা নাম আছে, তাই না? তার নামের পরিবর্তে আমরা এখানে হি ইউজ করছি, আর সেই জন্য এই হিটা হয়ে যাবে প্রোনাউন। ঠিক তেমনি এই দেখো বলছি এখানে উই শুড টেক কেয়ার অফ আওয়ার চিলড্রেন, যদিও আমাদের চিলড্রেন নাই, তবু হচ্ছে আমাদের চিলড্রেনদের কেয়ার কেয়ার করতে হবে। বুঝতে পারছো? উই শুড টেক কেয়ার অফ আওয়ার চিলড্রেন। কিন্তু দেখো এখানে উই বলতে কাদের বুঝাইতেছে? আমাদেরকে বুঝাইতেছে, এবং আমাদের প্রত্যেকেরই এক একটা নাম আছে। আর আমরা নামটা ইউজ না করে এখানে বললাম উই, মানে আমাদের সবাইকে বুঝাইতেছি। যেহেতু নামের পরিবর্তে ইউজ করতেছি তাহলে এটা হয়ে যাবে প্রোনাউন। বুঝতে পারছো? এটা হচ্ছে প্রোনাউন কাকে বলে, বা হচ্ছে প্রোনাউন বলতে আসলে কি বুঝায়। এইটা একদম বেসিক, তাই না? আমরা ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলে ঢুকবো, টেনশন করো না। আগে বেসিকটা ক্লিয়ার করলাম, এরপর হচ্ছে আমরা ধীরে ধীরে অ্যাডভান্সে যাব। এত পরিমাণে অ্যাডভান্সে যাব যে হচ্ছে আমাদের অ্যাডমিশন কোশ্চেন যাতে আমরা পারি, এই লেভেলের অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা আজকে পড়াশোনা করব। সো তোমাদের এই যে যে বেসিক গুলা, এই বেসিক গুলা তোমাদের ইংরেজি জানার জন্য যেমন লাগবে, ঠিক তেমনি অ্যাডমিশন লেভেলে যদি ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, বিইউপি, বা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এই পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন করে 100%। বুঝতে পারছো? ওকে, আ ওয়ার্ড দ্যাট টেকস প্লেস অফ নাউন ইজ কল্ড প্রোনাউন। আচ্ছা রাজিয়া, রাজিয়া একটু পশ পশ ভাবে বললো আর কি, বুঝতে পারছো? একটু ইংলিশে বললো। ওকে, এখন চলো আমরা প্রোনাউনের প্রকারে ঢুকি। প্রোনাউন বলতে কাকে কি বোঝায় আমরা দেখাইলাম, কিন্তু এই যে নাউনের পরিবর্তে প্রোনাউনটা বসতেছে, এটা কিভাবে বসে, কত ভাবে বসে, এবং এর ভিতরে আসলে ভাগগুলা কি কি সেইগুলা দেখবো। এইটাও বেসিক, এটাও অ্যাডভান্স না। এই স্লাইডটার পরেই আমরা অ্যাডভান্সে ঢুকে যাব। ওকে, সজল বলছে আওয়ার কি। আচ্ছা সজল, আওয়ার কি এবং ওইটা কিভাবে ইউজ হয় সেটা আমাদের আজকের ক্লাসে আছে। একটু একটু ধৈর্য ধরো, আমরা বেসিকটা আগে ক্লিয়ার করি, তারপর ওই অ্যাডভান্স লেভেলে যাব। এই যে দেখো, এই যে দেখো আওয়ার, দেখতে পারতেছো? এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, পজিটিভ পার্সোনাল প্রোনাউন, এবং এটা হচ্ছে ফার্স্ট পারসন। আমরা এইগুলা সবগুলার ব্যবহার দেখব, টেনশন করো না। জাস্ট একটু ধৈর্য ধরে ক্লাসে শেষ পর্যন্ত থাকো। তোমরা তোমাদের আজকে একদম প্রোনাউনের বেসিক থেকে অ্যাডমিশন পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে চলো আমরা একটু প্রোনাউনের প্রকারভেদ দেখি। তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দিও, যাদের সাথে তোমরা চাও যে তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাক, বা তোমাদের ফ্রেন্ড যারা হচ্ছে ইংলিশ নিয়ে খুবই টেনশনে আছে তাদের সাথে একটু শেয়ার করে দিও। আর আজকের এই যে পিডিএফটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু অ্যাড হয়ে যেও। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার জন্য এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার, এখানে নক দিলে আমি তোমাদের অ্যাড করে দিব। বুঝতে পারছো? হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তোমাদের পিডিএফ দিয়ে দিব। আর
এরপর থেকে সবগুলা পিডিএফ তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবা। আর শেয়ারের যে বিষয়টা, তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও অথবা তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দিও। আমি বলতেছি না যে করতেই হবে, তোমাদের ইচ্ছা, যদি ভালো লাগে তাহলে করবে। ওকে, সজল বলছে ফার্স্ট স্লাইডে কি হিসেবে ইউজ হয়েছে। ভাইরে, ফার্স্ট স্লাইড তো দিয়েছি শুধুমাত্র প্রোনাউন কাকে বলে কি এটা বোঝানোর জন্য। প্রথম স্লাইডে যদি সব বুঝে ফেলতে চাও তাহলে তো হবে না। ধীরে ধীরে দেখো, আমরা ধীরে ধীরে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব, তখন তুমি নিজেই বলতে পারবা যে ফার্স্ট স্লাইডে কি হিসেবে ইউজ হয়েছে। একটু ধৈর্য ধরে ক্লাসটা করো। দেখো বলছে প্রোনাউন মূলত কত প্রকার বলো তো? প্রোনাউন হচ্ছে 8 প্রকার। এখানে দেখো বলা আছে পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ, এখানে বলা আছে এবং ডিটেইলস দেয়া আছে, আমি একটা একটা করে বুঝাই দিতেছি। প্রথমে আছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন গুলা পার্সোনাল ব্যক্তির নামের পরিবর্তে ব্যবহৃত হয়। ব্যক্তির নামের পরিবর্তে, যেমন যেমন তোমার নাম সজল, আমার নাম সীমান্ত, আমি তোমাদের সীমান্ত ভাইয়া। সীমান্তর পরিবর্তে তুমি যদি হি ব্যবহার করো তাহলে এটা নামের পরিবর্তে ব্যবহার করতেছো, অর্থাৎ কোনো ব্যক্তির পরিবর্তে। যদি কোনো ব্যক্তির পরিবর্তে ব্যবহার করো সেটা হয়ে যাবে পার্সোনাল প্রোনাউন। যেমন যেমন হচ্ছে ইউ, হি, হিম, শি, তারপর হচ্ছে তুমি ব্যবহার করতে পারো আওয়ার, উই, এগুলা। এরপর বলছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন গুলা কি কি? দেখো নামের ভিতরে আইডেন্টিফাই করতে পারবা। এইখানে দেখো বলছে রিফ্লেক্সিভ, এই দেখো এফ আর এল আছে না, ঠিক সেম ভাবে দেখো যতগুলা রিফ্লেক্সিভ প্রোনাউন আছে সবগুলাতে এল এফ আছে, এল এফ, এল এফ, এল ভি। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে বোঝায় যে সকল প্রোনাউন সেলফ যুক্ত প্রোনাউন, কেমন মাই সেলফ, ইউর সেলফ, আওয়ার সেলফস, দেম সেলফস। এই সেলফস হয় যখন হচ্ছে প্লুরাল, তখন হবে সেলফস, আর যখন সিঙ্গুলার তখন হবে সেলফ, শুধু সেলফ, যেমন মাই সেলফ, হার সেলফ, ইউর সেলফ। তার মানে সেলফ যুক্ত যত প্রোনাউন আছে সবগুলা রিফ্লেক্সিভ প্রোনাউন। তোমরা আমার সাথে সাথে একটু বলো যে সেলফ যুক্ত যত প্রোনাউন আছে সবগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। যদি এইভাবে হচ্ছে ক্লাস টাইমে বলে বলে হচ্ছে তোমরা একটু প্র্যাকটিস করো তাহলে তোমাদের প্রবলেমগুলো আর থাকবে না। এরপর দেখো বলছে ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন হচ্ছে যে সকল প্রোনাউন দিয়ে নির্দিষ্ট করে কাউকে বোঝায় না। কেমন? যেমন এখানে বললো সাম, বললো সাম পিপল। এখন সাম পিপল বলতে আসলে কয়জন বা আসলে কে কে এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। আমরা জানি কিছু মানুষ, সাম মানে কিছু, কিছু মানুষ। অথবা বললাম ওয়ান পার্সন, একজন মানুষ, কিন্তু সেই একজনটা আসলে কে? তুমি না আমি না অন্য কেউ, নির্দিষ্ট করে বুঝতেছি না। কিন্তু পার্সোনাল প্রোনাউনে দেখো নির্দিষ্ট করে বোঝা যায়। যখন তুমি ইউ বলবা, ইউ বলতে তোমার সামনে যে আছে বা যাকে তুমি সম্বোধন করতেছো তাকেই বুঝাইতেছে। কিন্তু ওয়ান বলতে কিন্তু নির্দিষ্ট করে একজনকে বুঝাইতেছে, কিন্তু ওই একজনটা আসলে কে এটা বুঝাইতেছে না। তার মানে অনির্দিষ্ট থাকলেই ইনডিফিনিট, রিফ্লেক্সিভ থাকলে সেলফ যুক্ত থাকবে, পার্সোনাল হচ্ছে পার্সোনাল ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হবে। বুঝতে পারছো? এরপর দেখো আমরা যাই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে দেখো কোন নাউনকে বিশেষভাবে নির্দেশ করবে। যেমন এই মার্কার একটা নাউন, যদি বলি এইটি একটি মার্কার, এই যে বললাম এইটি, এইটি হচ্ছে তোমার একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মাত্র 4টা। তুমি যদি সংক্ষিপ্ত করতে চাও তাহলে 2টা হয়ে যায়, কেমন দিস আর দ্যাট। আর এটাকে প্লুরাল করলে দিস এর প্লুরাল দেশ, দ্যাট এর প্লুরাল হচ্ছে দোস। এইগুলো হচ্ছে বেসিক, একদম বেসিক, তবে আমরা ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলে যাব। বুঝতে পারছো? এরপর দেখো, এরপর এরপর আমরা যাবো আর তোমরা পেইড ব্যাচে অ্যাডমিশনটাও আপনি পড়িয়ে আমাদেরকে, অ্যাডমিশনটাও আপনি পড়িয়েন ভাইয়া, ইনশাআল্লাহ অ্যাডমিশনটাও তোমাদের পড়াবো। এখন দেখো তোমাদের অ্যাডমিশন কোর্সটা এমন ভাবে সাজাবো আমি যাতে তোমরা আমার মতো ইংরেজিতে 15তে 15 পাও। তোমরা যারা জানো, তোমরা যারা পেইড ব্যাচে ভর্তি আছো তোমরা জানো, আর যারা ভর্তি নাই তারা খুব একটা জানো না যে ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজিতে 15টা এমসিকিউ আসে। সেইখানে তোমাদের সীমান্ত ভাইয়ার এমসিকিউ মার্কস ছিল 15। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে যে 15টা এমসিকিউ আসে প্রশ্নে, সেই 15টার ভিতরে 15টাই আমার হয়েছিল। কিন্তু এই 15টা আসলে কিভাবে হয়েছিল, কি কি পথ আমি অবলম্বন করেছিলাম এবং কিভাবে পড়লে তোমরাও হচ্ছে 15তে 15 পাবা, 100% শিওর পাবা। কেন পাবা না? যদি আমি পারি তুমিও পারবা, তাই না? এখন কি মানে কি ওয়েতে পড়লে পাবা, কিভাবে আগালে পাবা, সেই সব কিছু মিলিয়ে তোমাদের অ্যাডমিশন কোর্স আমি আনবো ইনশাআল্লাহ। ইভেন তোমাদের অ্যাডমিশনের ফ্রি ক্লাসও নিব, টেনশন করো না। বুঝতে পারছো? ওকে, এরপর দেখো সো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গেল। এরপর আসি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হচ্ছে এক কথায় WH ওয়ার্ড গুলা।
যদি সংক্ষেপে বলি তাহলে WH ওয়ার্ড টাইপের গুলাই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এগুলো হচ্ছে দুটি বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে। কেমন? যেমন হচ্ছে আই নো দ্যাট ইউ আর এ লায়ার, বললাম আই নো দ্যাট ইউ আর এ লায়ার। বললাম যে দেখো আই নো দ্যাট ইউ আর এ লায়ার, ইউ আর এ লায়ার বললাম। এই যে দেখো আই নো, আমি জানি, এইটুকু একটা অংশ, ইউ আর এ লায়ার এইটুকু একটা অংশ, মাঝখানে যুক্ত হয়েছে কি দ্যাট, তাই না? এই দ্যাট গুলা হচ্ছে রিলেটিভ প্রনাউন, দুটি বাক্যের মাঝখানে সম্পর্ক স্থাপন করবে। আর এগুলা কি কি দেখো, হু, হুম, হোস, হুইচ এবং হচ্ছে দ্যাট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রনাউন। বুঝতে পারছো? ভাইয়া মেডিকেলের কোশ্চেন কমন পড়বে? হ্যাঁ, ইংরেজি তোমাকে আমি পড়াবো গ্রামার, এটা মাথায় রাখবা, আমি তোমাকে পড়াবো গ্রামার অ্যাডমিশনে। এখন যেহেতু আমি গ্রামার পড়াবো, গ্রামার, ওই গ্রামার থেকেই কিন্তু মেডিকেলেও কোশ্চেন আসে, তোমার বি ইউনিটেও, এ ইউনিটেও, সি ইউনিটেও, তুমি যে কোনো ইউনিটেরই হও, আমি তোমাকে মূলত পড়াবো গ্রামার। আর গ্রামারটা এমন ভাবে পড়াবো যাতে তোমার সকল ইউনিটে, সকল ইউনিভার্সিটিতে কমন আসে। বুঝতে পারছো? মেডিকেল, মেডিকেল নিয়ে টেনশন করো কেন? মেডিকেলের জন্য তুমি কি পড়বা আমি এখনই সাজেশন দিয়ে দিই। তুমি কন্ডিশনাল সেন্টেন্স গুলা ভালোভাবে পড়বা, পার্টস অফ স্পিচ, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ গুলা ভালোভাবে পড়বা, রিডান্ডেন্সি গুলা পড়বা, আর হচ্ছে কিছু এক কথায় প্রকাশ আছে, কিছু সিনোনিম, অ্যান্টোনিম আর ইডিয়ম ফ্রেজ আছে, এগুলো যদি ভালো করে পড়ো, তোমার মেডিকেলে যেগুলো আসে 15টার ভিতর তুমিও 15টা দাগাইতে পারবা। বুঝতে পারছো? কিছু সিলেক্টিভ টপিক আছে, যদি একটু ভালোভাবে পড়ো, তোমার মেডিকেল অ্যাডমিশনও মানে খুব একটা কঠিন হবে না। মেডিকেলে আমি যখন সেকেন্ড ইয়ারে ছিলাম, এখন তোমরা 26 সাল যারা সেকেন্ড ইয়ারে আসো, তোমাদের এই বছর যে মেডিকেলটা এক্সাম হলো, আমি যখন সেকেন্ড ইয়ারে ছিলাম, মানে কলেজে সেকেন্ড ইয়ারে ছিলাম, তখন আমার টেস্ট পরীক্ষা মেবি চলে, ওই টাইমে মেডিকেল এক্সাম হয়েছিল একটা। সো ওই মেডিকেল এক্সাম আমি অ্যান্সার না দেখে, আমি জাস্ট মেডিকেলের কোশ্চেনটা পেয়ে নিজে নিজে পরীক্ষা দিছি, যে দেখি আমার ইংরেজিতে কত হয়, জাস্ট ইংরেজিটা দিছিলাম। আমার ওইখানে 15টার ভিতরে 13টা হয়েছিল। বুঝতে পারছো? 13টা হয়েছিল। তখন আমি অ্যাডমিশন প্রিপারেশন নেই, আমি জাস্ট কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি। বুঝতে পারছো? সো মেডিকেল বলো, এ ইউনিট বলো, বি ইউনিট বলো, সি ইউনিট বলো, যে কোনো ইউনিটে বলো, তুমি যদি মেইন গ্রামারটা ভালোভাবে টেকনিক্যালি পড়তে পারো, তাহলে তোমার অ্যাডমিশন কোনো ব্যাপার না। আর আজকে অ্যাডমিশন রিলেটেড এমসিকিউ সলভ করাবো এবং বলেও দিব। যেমন গত ক্লাসে তোমাদের একটা এমসিকিউ ছিল, গত ক্লাসে নাউনে একটা এমসিকিউ ছিল মেডিকেলের, দাঁড়াও আমি একটু দেখাই। গত ক্লাসে তোমাদের মেডিকেলের একটা এমসিকিউ আমি পড়িয়েছি। গত ক্লাসে তোমাদের মেডিকেলের এমসিকিউ দেখো, আমি দেখাই তোমাদের, গত ক্লাসে একটা মেডিকেল এমসিকিউ আমি পড়াইছি। এই যে এইটা দেখতেছো না, এইটা হচ্ছে মেডিকেলের একটা কোশ্চেন। এইটা 22-23 সেশনে আসছিল, 22-23 সেশনে এটা মেডিকেলের একটা কোশ্চেন। তো তুমি যদি গ্রামার পারো, মেডিকেল এ ইউনিট, বি ইউনিট কোনো ব্যাপার না, কিন্তু গ্রামারটা তোমার পারতে হবে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। বুঝতে পারছো? এটা মেডিকেলের কোশ্চেন। বিশ্বাস হয় না? তাহলে মেডিকেলের কোশ্চেন 22-23 সেশন, আমি সেশন সহ বলে দিলাম, তুমি সার্চ দিয়ে দেখতে পারো। ওকে, আমরা আবার পড়ায় ফিরে যাই। সো আজকে আমরা প্রোনাউন বেসিক থেকে শুরু করছি, একদম একদম অ্যাডভান্স পর্যন্ত পড়বো। সো টেনশন করো না। আমরা হচ্ছে কোথায় ছিলাম? আমরা হচ্ছে এই জায়গায় ছিলাম, রিলেটিভ প্রোনাউন, এটা শেষ হলো। এরপর চলো আমরা যাব, এরপর দেখো আমরা যাব হচ্ছে প্রোনাউনের আর 3টা মাত্র প্রকার আছে, তাহলেই শেষ। যেমন এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে যে WH ওয়ার্ড দিয়ে আমরা কোয়েশ্চেন করি। যেমন যেমন বলি না যে হু আর ইউ, ধরো তুমি তোমার ক্রাশের সাথে অনেকদিন পর দেখা হয়েছে, এখন তোমার ক্রাশ তোমাকে পাত্তা দেয় না, বাট তোমার তো ক্রাশ, আবার তার ক্রাশ তুমি না, বাট তোমার ক্রাশ সে, সেজন্য তুমি তো তাকে ভালো করেই চিনো। ধরো অনেকদিন পর তুমি যাইতেছো, রাস্তায় হুট করে দেখা, তুমি দৌড়াইয়া গেছো, দৌড়ায় যায় বলতেছো যে কেমন আছো অমুক, কিন্তু তোমার ক্রাশ তো তোমাকে চিনে না, কারণ তার ক্রাশ তো তুমি না, তোমাকে সে পাত্তাই দেয় না, তোমাকে চিনেই না। এখন তুমি যে যখন বলছো যে কেমন আছো, তখন তোমার ক্রাশ বলতেছে কি জানো? হু আর ইউ, কে তুমি? এখন এই যে যে বললো হু আর ইউ, এই হু ওয়ার্ডটা কি জানো? একটা প্রোনাউন। কেন প্রোনাউন? কারণ এই হু এর পরিবর্তে তুমি কি বলবা? আই এম অমুক, তোমার নামটা বলবা। এই নাম জানার জন্য সে হু দিয়ে কোয়েশ্চেন করছে, তাই না? সেই জন্য হুটা হচ্ছে একটা প্রোনাউন। এবং কি প্রোনাউন? এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, কারণ এটা দিয়ে কোয়েশ্চেন করা হয়েছে। ঠিক তেমনি তোমাকে যদি বলি হোয়ার ডু ইউ লিভ, বা যদি বলি হাউ আর ইউ, এই টাইপের যে ওয়ার্ডটা, সরি হাউ না, হাউ আসবে না, হাউ অ্যাডভার্বে চলে যাবে। হু, হোম, হোস, হুইস, হোয়াট, এগুলো হয়ে যাবে ইন্টারোগেটিভ প্রোনাউন। বুঝতে পারছো? আচ্ছা,
বুঝতে পেরেছো বাচ্চারা? এরপর দেখো, এরপর দুইটা প্রোনাউন আমি পড়াবো, যেই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট। এই দুইটা অ্যাডমিশনে প্রচুর পরিমাণে আসে। এতক্ষণ যেগুলো পড়াইলাম এগুলো তুলনামূলক কম আসে, বাট এখন যে দুইটা পড়াবো প্রচন্ড পরিমাণে আসে, অ্যাডমিশনে ডিরেক্টলি কোশ্চেন আসে যে এটা কোন প্রোনাউন। বুঝতে পারছো? কোন প্রোনাউন এইভাবেই আসে, বিশেষ করে জাহাঙ্গীরনগর, রাজশাহীতে এগুলা বেশি কোশ্চেন আসে। তো তোমাদের এইখানে যেমন এই যে আমি বলে দিতেছি প্রত্যেকটা, যে কোনটা কোথায় আসবে, কোনটা মেডিকেলে আসবে, কোনটা ইউনিভার্সিটিতে আসবে। তোমাদের যে এইচএসসি কোর্সটা চলতেছে ওইখানেও কিন্তু আমি ফার্স্ট পেপার যখন পড়াইতেছি তখন তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, গ্রুপ ভার্ব, ওয়ার্ড মিনিং, তারপর ইম্পর্টেন্ট ওয়ার্ড, ইম্পর্টেন্ট লাইন, এগুলো আমি দাগায় দাগায় দিতেছি এবং বলতেছি এইটা এইচএসসি তে আসবে, এইটা অ্যাডমিশনে আসবে, এইটা অ্যাডমিশনে আসলেও অমুক ইউনিভার্সিটির জন্য বেশি ইম্পর্টেন্ট। সো এইভাবে কিন্তু তোমাদের এইচএসসি এর একাডেমিক কোর্স চলতেছে। সো একাডেমিক থাকা অবস্থায় তুমি যদি এইভাবে পড়ো তাহলে কিন্তু তোমার অ্যাডমিশনে গিয়ে এইচএসসির পর আর প্যারা খাওয়া লাগবে না। বুঝতে পারছো? ওকে, এরপর দেখো, আবার বলছে বাচ্চারা। আচ্ছা, এরপর দেখো, এই দুইটা তোমরা যখন খাতায় নোট করবা 5 স্টার দিয়ে রাখবা, কারণ এইখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে কি? ইচ, এদার, নেদার, এই তিনটা। সরি, হ্যাঁ এই তিনটা, ইচ, এদার, নেদার, এই তিনটা। আবার দেখো রিসিপ্রোকাল প্রোনাউন দুইটা, ইচ আদার, ওয়ান অ্যানাদার। কিন্তু এই দুইটা থেকে কেন কোয়েশ্চেন বেশি আসে এটা তোমরা জানো? জানো না কেন? এই যে দেখো, এই জায়গায় ইচ আছে, আবার এই জায়গায়ও ইচ আছে। ইচ যখন একা থাকবে তখন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, কিন্তু ইচের সাথে যদি আদার থাকে তখন সেটা হয়ে যায় রেসিপ্রোকাল প্রোনাউন। এই দুইটা জায়গায় পোলাপান এত পরিমাণ গ্যাঞ্জাম লাগায়, গ্যাঞ্জামের কারণে হচ্ছে অ্যাডমিশনে ভুল করে আসে। সো এই দুইটা সেম দেখতে, সেম বলেই এখান থেকে কোশ্চেন বেশি দেয়। বুঝতে পারছো? মিশন ডিউ এর নিচে খেল। আরে হোয়াটসঅ্যাপ নাম্বার খুঁজতেছো? এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেয়া আছে, এখানে দেয়া আছে। স্ক্রিনশট করো অথবা পেজে মেসেজ দাও, যে পেজে ক্লাস করতেছো এই পেজে মেসেজ দাও, তাহলেই হবে। বুঝতে পেরেছো? এই যে আমাদের আমাদের বেসিক আলোচনা কিন্তু শেষ, আমরা এখন অ্যাডভান্সে চলে যাব। যে সকল বাচ্চা কাচ্চারা এতক্ষণ বেসিকের আলোচনা দেখে কমেন্টে একদম মুগ্ধ হয়ে পড়ে আছিলা, মুগ্ধ না, মগ্ন হয়ে পড়েছিলা, তারা এখন কমেন্ট করা অফ করো। আমরা অ্যাডভান্স আলোচনায় চলে যাচ্ছি, অ্যাডমিশনে আলোচনায় চলে যাচ্ছি। এখন থেকে একটু মনোযোগ বেশি করে দাও। বুঝতে পারছো? এখন আমরা অ্যাডমিশনে আলোচনায় চলে যাচ্ছি। অ্যাডমিশনের আলোচনায় চলে যাওয়ার আগে দেখো, সর্বপ্রথম এই যে যে আমরা প্রোনাউন গুলো পড়লাম না, নিচে প্রোনাউন গুলো, এগুলো হুদে হুদে একদম হুদে, খুব একটা লাগে না। কিন্তু এই যে যে পার্সোনাল প্রোনাউন দেখতেছো, এর ভিতরে যে কি আছে ভাই, এইখান থেকে এত পরিমাণ কোশ্চেন আসে, আর এইটার আলোচনা অনেক বড়। বুঝতে পারছো? দেখো, জাস্ট লক্ষ্য করো, পার্সোনাল প্রোনাউন, তাই না? এই একটা পার্সোনাল প্রোনাউন কত বড় হয়ে যায়। এই যে দেখো পার্সোনাল প্রোনাউন চলে আসছে, এই যে দেখো পার্সোনাল প্রোনাউন চলে আসছে। আমার কাশ, রিফাত তোমার কাশ তোমাকে নক দিয়েছে? কাশ, আমাদের এলাকায়, আমাদের গ্রামে কাশ বলতে কি বোঝায় জানো? যে ঠান্ডা লাগলে মানুষ কাশি দেয় না, কাশি দিলে যে কফ বের হয়, কফটাকে কাশ বলে। বুঝতে পারছো? সো তুমি বলছো যে আমার কাশ আমাকে আজকে নক দিয়েছে, দিতেই পারে, তোমার ঠান্ডা লাগছে হয়তো। আচ্ছা দেখো, আমরা এখন পার্সোনাল প্রোনাউনে যাব। এতক্ষণ যে পার্সোনাল প্রোনাউন দেখলাম, যে মানুষের নামের পরিবর্তে যেগুলো ব্যবহৃত হয় বা কোনো বস্তুর, ব্যক্তির নামের পরিবর্তে, সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউনের ভিতরে ভাগ দেখো, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। কতগুলো আছে দেখছো? ফার্স্ট পারসন হচ্ছে আই আর উই, সেকেন্ড পারসন হচ্ছে শুধুমাত্র ইউ, মানে আমি আর তুমি ছাড়া আর যা কিছু আছে সব থার্ড পারসন। কেমনে থার্ড পারসন? হি, শি, দে, ইট, ওয়ান, হু, এগুলো হচ্ছে থার্ড পারসন। বুঝতে পারছো? এগুলো হচ্ছে থার্ড পারসন, সবগুলো হচ্ছে থার্ড পারসন। এখন পার্সনের ভিতরেও দেখো, এই যে তোমাদের যখন ভয়েস পড়ানো হয়, বলে না সাবজেক্টকে অবজেক্ট করবা, অবজেক্টকে সাবজেক্ট করবা, তখন সাবজেক্টিভ ফর্ম বসাবা, অবজেক্টিভ ফর্ম বসাবা। এগুলো আসলে কি? এগুলা দেখো, যখন ফার্স্ট পারসন আই বলতেছো, যখন তুমি সাবজেক্টের জায়গায় বসাবা তখন আই বসাবা, কিন্তু অবজেক্টের জায়গায় বসাইলে মি বসাইতে হবে, আর পজিটিভের জায়গায় বসাইলে মাই বসাইতে হবে। যেমন ধরো আমি বললাম যে এই কলমটা কার। বুঝতে পারছো? বললাম এই কলমটা কার। আচ্ছা, এটা এটা না বলি, আরেকটু তোমাদের হচ্ছে একটু, ধরো যে লাস্ট টাইম তুমি তোমার ক্রাশের সাথে দেখা করতে গেছিলা না, তোমাকে চিনে নাই, বলে দিছে হু আর ইউ। এখন ধরো তুমি আর তোমার ক্রাশ সেম ইউনিভার্সিটিতে চান্স পাইছো। চান্স পাওয়ার পর
তুমি হচ্ছে তোমার ক্রাশের ব্যাগের উপর ফুল রেখে দিছো, এখন তোমার ক্রাশ এসে ফুল দেখেছে, দেখার পর বলতেছে যে এই ফুলটা কার, কে আমার ব্যাগের উপর রাখছে, কার, বলছে কার। এখন তুমি দাঁড়ায় বলতেছো দিস বা দ্যাট ইজ আই ফ্লাওয়ার, তুমি বললা দ্যাট ইজ আই ফ্লাওয়ার, এটি আমি ফুল, তাহলে কি হইলো? হইলো না। কেন হইলো না? কারণ ফুলটি তোমার, অধিকার বুঝাইতেছে, মালিকানা বুঝাইতেছে। আর মালিকানা বুঝাইলে দিতে হবে এই যে দেখো ফার্স্ট পারসনের ভিতরে দিতে হবে পসেসিভ। পসেসিভ মানে হচ্ছে মালিকানা বুঝায়, পসেস করা বুঝায়, সত্য বুঝায়, অধিকার বুঝায়। তখন এইখানে কি দিতে হবে জানো? দ্যাট ইজ মাই ফ্লাওয়ার। কেন? কারণ অধিকার বুঝাইতেছে, ফুলটি কার? তোমার। আর তোমার, সেই জন্যই মাই দিছো। অথবা তুমি এইখান থেকে সবগুলা দিতে পারো, যে দ্যাট ইজ আওয়ার ফ্লাওয়ার, দ্যাট ইজ ইউর ফ্লাওয়ার, দ্যাট ইজ হার ফ্লাওয়ার, দ্যাট ইজ হিজ ফ্লাওয়ার, দেয়ার ফ্লাওয়ার। তার মানে পজিটিভ সবগুলাই দিতে পারবা। বুঝতে পারছো? ওকে, এরপর দেখো ভাইয়া আজকে কি কাউকে, আচ্ছা দেখো এরপর দেখো ডাবল পজিটিভ আবার কি? ভাই আমি তো ফুলের মালিক, ঠিক আছে, আমি বললাম যে দ্যাট ইজ মাই ফ্লাওয়ার। এখন ডাবল পজিটিভ, তাহলে ডাবল মালিকানা কিভাবে দেখাবো, তাই না? দেখো ডাবল পজিটিভ বলতে মেইনলি বুঝায় যে পজিটিভ হচ্ছে ব্যবহৃত হয় নাউনের আগে, যেমন দ্যাট ইজ মাই ফ্লাওয়ার। কিন্তু তুমি কোনো কারণে বলতে চাইতেছো না, মানে এইটার বাংলা হয় যে এটা আমার ফুল, কিন্তু তুমি বলতে চাইতেছো এটা আমার, আমি ফুল বলবো না, জাস্ট আমার। তখন কি বলবা? তখন ডাবল পজিটিভ দিতে হবে, যে দ্যাট ইজ মাই ফ্লাওয়ার না বলে এই পুরোটা মিলে কি হয়ে যাবে জানো? দ্যাট ইজ মাইন। পুরোটা মিলে মাইন হয়ে যাবে, আর মাইনটাকে ভাঙলে পাওয়া যাবে মাই ফ্লাওয়ার। বুঝতে পারছো? যখন তুমি নাউন ইউজ করবা না তখন তোমার ডাবল পজিটিভ দিতে হবে, যদি নাউন ইউজ করো তাহলে সিঙ্গেল পজিটিভ দিবা। বুঝতে পারছো? এখন তো বলবা যে ভাই প্রোনাউনেরও ডাবল সিঙ্গেল আছে, আমার কেউ নেই। ওকে, এটা কি ক্লাস এইটা? এটা হিসাব বিজ্ঞান ক্লাস। ওকে, এরপর দেখো, এরপর তাহলে এতটুকু বুঝতে পারছো তোমরা? সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টের জায়গায় অবজেক্টিভ ফর্ম, আর পজিটিভের জায়গায় পজিটিভ ফর্ম। যদি পজিটিভের জায়গায় তুমি নাউন না দাও তাহলে ডাবল পজিটিভ, আর রিফ্লেক্সিভ সব সেলফ থাকবে, সেলফ যুক্ত। এটা তোমাদের একটু আগে দেখালাম যে সেলফ যুক্ত সবকিছু হচ্ছে রিফ্লেক্সিভ। এইখানে সব থেকে বেশি অ্যাডমিশনে যে জায়গা থেকে কোশ্চেন আসে, এই যে ব্ল্যাক ব্ল্যাক করা, দেখো ইটস। এখন যদি আমি তোমাকে বলি যে ইট এস, আর বললাম ইটস, কোনটা রাইট বলো তো? তোমরা বলতে পারবা কোনটা রাইট? এই যে দেখো আমি বললাম যে ইট অ্যাপোস্ট্রোফি এস, তারপর বললাম ইট, তারপর কোনো অ্যাপোস্ট্রোফি দেই নাই। বুঝতে পারছো? বললাম ইট অ্যাপোস্ট্রোফি এস আর ইটস। এই ইটসটা হচ্ছে ভাইয়া ইট এর পজিটিভ ফর্ম। বুঝতে পারছো? পজিটিভ ফর্ম। কিন্তু এই ইটস মানে হচ্ছে ইট ইজ, ইট ইজ একটা হচ্ছে ইটস, আর একটা হচ্ছে ইট ইজ। আবার এইটা দিয়ে ইট হ্যাজ ও বুঝায়, ইট হ্যাজ ও বুঝায়। সো এইটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, অ্যাডমিশনে এই জায়গা থেকে অনেক কোশ্চেন আসে, যে হয়তো তোমাকে এইভাবে বলে দিবে যে নিচের কোনটা রাইট, তখন এই দুইটাই দেয়া থাকবে। বুঝতে পারছো? অথবা থাকবে যে নিচের কোন ইটটা রাইট, ইট ইজ না ইটস, দুইটার ব্যবহার কিন্তু আলাদা আলাদা। এটা মাথায় রাখতে হবে। বুঝতে পারছো? ডাবল পজিটিভ, ডাবল পজিটিভ, ডাবল পজিটিভ আবার বুঝাবো, দাঁড়াও আমরা নেক্সট যখন প্র্যাকটিস করবো তখন আবার আসবে, তখন বুঝাবো। জাস্ট এইটুক দেখে রাখো যে সাবজেক্ট অবজেক্ট পজিটিভ ডাবল পজিটিভ রিফ্লেক্সিভ এইগুলার ব্যবহার কিভাবে হয়, এবং এইখান থেকে ডিরেক্টলি কিভাবে ইউনিভার্সিটিতে কোশ্চেন করে অ্যাডমিশনে। দাঁড়াও এখনই দেখাচ্ছি। তার আগে তোমাদের একটা মজার জিনিস দেখাই। মজার জিনিস হচ্ছে কি জানো? এই যে দেখো, তোমরা ইউটিউবে টিকটকে বা যে জায়গায় ঢুকো, তোমরা যে ব্লগ দেখো বা হচ্ছে যে কোনো ভিডিও দেখো, রিলসে বলে না হ্যালো গাইস কি অবস্থা, ইটস মি অমুক তমুক নাম বলে। তোমরা কি জানো এটা ভুল? ইটস মি না ইটস আই বলতে পারবা? যদিও আমি তো বলেই দিলাম, অলরেডি বলে দিছি, তারপরেও দেখি তোমরা অ্যান্সার কত। বললাম যে হ্যালো গাইস কি অবস্থা, ইটস মি সীমান্ত। তোমরা কি জানো এটা ভুল? চলো আজকে দেখবো।
এখন তুমি ধরো সারা জীবন পড়ে আসছো বা সারা জীবন রিলস দেখে আসছো যে সবাই বলতেছে হ্যালো গাইস ইটস মি, হ্যালো গাইস ইটস মি, হ্যালো গাইস ইটস মি, বাট এইটাই যদি অ্যাডমিশনে চলে আসে, ইভেন আসেও, চলে আসে না, আসেও, অনেকবার প্রশ্ন হয় এখান থেকে, তখন তো ভাববা ইস, রিলস দেখে আজকে হচ্ছে কমন ফালাই দিছি, ইউটিউবে ব্লগ দেখে হচ্ছে পরীক্ষাতে কমন ফালাই দিছে, আজকে আমাকে ঠেকাই কে, আমার ইউনিভার্সিটি চান্স ঠেকাই কে, দাগায় দিয়ে আসবা কনফিডেন্সে, বাসায় এসে বুঝছো যখন প্রশ্ন মিলাবা উত্তরের সাথে, হাতটা এইভাবে নিয়ে গালের উপর এইভাবে দিয়ে হা করে বসে থাকবা আর ভাববা কি বাসটাই না খেয়ে আসছি। অথবা বলবা যে কোচিং এ ওই অ্যান্সার দিছে বা যে ভাইয়া ওই অ্যান্সারটা মানে উত্তরপত্রে দিছে, ভাইয়াই ভুল, আমারটাই রাইট, কারণ আমি তো সারা জীবন ইউটিউবে শুনে আসছি হ্যালো গাইস ইটস মি, ইটস মি। না, ইটস মি না, ওইটা রং। সেই জন্যই তোমাকে এমন জায়গা থেকে অ্যাডমিশনে কোশ্চেন করবে যেটা তুমি জানো বাট সঠিকভাবে জানো না, একটু হচ্ছে ওইখানে গ্যাঞ্জাম আছে। দেখো দেখো দেখাচ্ছি কোথায় গ্যাঞ্জাম আছে, কিভাবে গ্যাঞ্জাম আছে। আহ সজল বলছে দ্যাট ইজ, দ্যাট এখানে দ্যাট হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, সজল দ্যাট হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই যে দেখো আমি এখানে পড়াইছি না, এই যে দেখো, এই যে কোথায় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস দ্যাট দেস দোস, এগুলো যখন সেন্টেন্সের শুরুতে থাকে তখন এইগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু আবার এই দ্যাটটাই যখন সেন্টেন্সের মাঝখানে বসে যায়, দুইটা সেন্টেন্সকে এক করে, তখন এইটা হয়ে যায় রিলেটিভ প্রোনাউন। বুঝতে পারছো? ওকে। আবার এই দ্যাটের পর যদি আবার নাউন চলে আসে তখন এই দ্যাট আবার অ্যাডজেক্টিভ হয়ে যায়। যখন অ্যাডজেক্টিভ পড়াবো তখন এই দিস দ্যাটের নিয়ম, কনফিউশন সবকিছু দূর করে দিব। আজকে অত গভীরে যাই নেই, কারণ আজকে তোমাদের এখনো অ্যাডজেক্টিভ পড়ায় আসাই নেই। যখন অ্যাডজেক্টিভে যাব তখন তোমাদের এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্য দেখাই দিব। কারণ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে দিস দ্যাট দেস দোস, এই সেম গুলাই, কিন্তু ডিফারেন্স আছে, দেখাই দিব। এগুলো নিয়ে টেনশন করো না, নিয়মিত ক্লাস করতে থাকো। ওকে, এখন চলো দেখি যে ইটস আই না ইটস মি। আচ্ছা, যদি আমি বলি এখন যে ইটস আই হবে অ্যান্সার, তাহলে তুমি বলো তো আই নো হিম না আই নো হি। আদ্রিতা বলছে ইটস আর ইটের পার্থক্য, ভাইয়া ন্যারেশন বোর্ড কোশ্চেন সলভ করেন। আচ্ছা করাবো, এটা দেখো, ইয়া বড় একটা বাস খাবে। ওকে, এখন দেখো এইখানে দেখো ইটস আই না ইটস মি, এই জায়গায় তোমরা দাগাই দিয়ে আসবা ইটস মি, কিন্তু হবে কি ইটস আই। তার আগে আমরা রুলসটা দেখিনি, তাহলে আমরা বুঝতে পারবো। দেখো, যখন তুমি নর্মাল ভার্ব পাবা, নর্মাল ভার্ব বলতে কি, বি ভার্ব না, মানে এম ইজ আর ওয়াজ ওয়ার না, এই টাইপের ভার্ব যদি পাও, ভার্বের আগে হবে সাবজেক্টিভ ফর্ম, ভার্বের পরে হবে অবজেক্টিভ ফর্ম। বিস্তারিত বলতেছি, তার আগে জাস্ট যেইটুক বলতেছি এইটুক সুন্দর করে শুনো। যে শুনো কি হবে, ভার্বের আগে, নর্মাল ভার্বের আগে, মানে নর্মাল ভার্ব বলতে কি বুঝায়, যে বি ভার্ব না, বি ভার্ব বাদে যত ভার্ব আছে, বি ভার্ব আবার কি, বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াস, ওয়ার। এই যে কয়টা দিলাম, এক দুই তিন, পাঁচটা, এই পাঁচটা বাদে যত ভার্ব আছে এগুলো, এই ভার্বগুলা যদি থাকে তাহলে এর আগে সাবজেক্টিভ ফর্ম আর ভার্বের পর অবজেক্টিভ ফর্ম। অথবা যদি প্রিপোজিশন পাও, প্রিপোজিশনের আগে সাবজেক্টিভ ফর্ম, পরে হচ্ছে অবজেক্টিভ ফর্ম। এখন অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম আবার কি, এইটার জন্য তোমাদের এইখানে দেখাইছি, এগুলো হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এগুলো হচ্ছে অবজেক্টিভ ফর্ম। আই এর অবজেক্টিভ ফর্ম মি, ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। এখন দেখো, কিন্তু যখন তুমি সেন্টেন্সে বি ভার্ব পাবা, বি ভার্বটা মেইন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, শুধুমাত্র বি ভার্ব, বি ভার্বের আগে পরে অন্য ভার্ব থাকলে কিন্তু হবে না, শুধুমাত্র বি ভার্ব পাবা। বি ভার্ব কি, বি ভার্ব হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার। যখন শুধুমাত্র বি ভার্ব পাবা তাহলে এর পরে সাবজেক্টিভ ফর্ম হবে। নর্মাল ভার্ব পাইলে এরপর অবজেক্টিভ ফর্ম হয়, কিন্তু বি ভার্ব পাইলে এরপর সাবজেক্টিভ ফর্ম হয়। এখন চলো একটু উদাহরণ দিয়ে দেখি। যেমন দেখো বলছে এই যে ইজ, ইজ একটা কি, দেখো এই যে বি ভার্ব, ইজটা যদি বি ভার্ব হয় এরপর আই হবে না মি হবে, বি ভার্বের পর সাবজেক্টিভ ফর্ম হয়, মিটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, কিন্তু আইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। তাহলে কি হবে অ্যান্সার বলো তো, তাহলে কি হবে বলো, তোমরাই বলো। এই যে দেখো আমি আবার আগের জায়গায় চলে যাই, সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, বি ভার্ব থাকলে বি ভার্বের পর সাবজেক্টিভ ফর্ম হয়,
তাহলে এখানে আমরা বি ভার্ব পাইছি, বি ভার্বের পর কি হবে, সাবজেক্টিভ ফর্ম। তাহলে এখানে অ্যান্সার কি হবে, আই, ইট ইজ আই, ইট ইজ মি হবে না, হবে ইট ইজ আই। কিন্তু আবার এই লাইনটা দেখো, বলছে আই নো, এখানে কিন্তু কোনো বি ভার্ব নাই। বি ভার্ব কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই পাঁচটা হচ্ছে বি ভার্ব। এখানে কোনো বি ভার্ব নাই, এখানে আছে কি, এখানে আছে নরমাল ভার্ব। যদি নরমাল ভার্ব থাকে তাহলে পরে কি হবে, আমাদের শূন্যস্থান তো পরে দিছে না, আগেরটা নিয়ে আমাদের কাজ নাই, কারণ শূন্যস্থান তো আগে নাই। আগে সাবজেক্টিভ ফর্ম হবে, সাবজেক্টিভ ফর্ম দেওয়াই আছে। কিন্তু পরে কি হবে দেখো, অবজেক্টিভ ফর্ম। আর অবজেক্টিভ ফর্ম, হিম অবজেক্টিভ ফর্ম না হি, হি হচ্ছে সাবজেক্টিভ আর হিম হচ্ছে অবজেক্টিভ। কেন, কারণ আমরা আগের চার্টে আবার ফিরে যাই। এই যে দেখো, হিটা হচ্ছে সাবজেক্টিভ, হিমটা হচ্ছে অবজেক্টিভ। আর ভার্বের পর, মেইন ভার্বের পর অবজেক্টিভ ফর্ম হয়, তাহলে অ্যান্সার কি হবে বলো, আই নো হিম হবে। বুঝতে পারছো? দেখছো, অ্যাডভান্স লেভেলে চলে গেছি আমরা। আর এইখান থেকে অ্যাডমিশনে প্রচুর পরিমাণে কোশ্চেন হয়, এখনই আমরা অ্যাডমিশনে কোশ্চেন সলভ করব। এখন আবার দেখো, বলছে হি ইজ নোন টু আই না মি। এখন বলতে পারো ভাই এখানে তো বি ভার্ব চলে আসছে, আবার মেইন ভার্ব চলে আসছে, এইখানে আবার আরেকটা গ্যাঞ্জাম, তোমার এইগুলা দেখাই লাগবে না, তুমি এইখানে লক্ষ্য করো, এইখানে লক্ষ্য করো, প্রিপোজিশন আছে। তার মানে তুমি যে জায়গায় শূন্যস্থানটা আছে ওইটার আগে পিছে লক্ষ্য করবা, এত দূরে যাওয়ার তোমার দরকার নাই। এখানে প্রিপোজিশন আছে, এই যে দেখো পি, পি মানে প্রিপোজিশন, প্রিপোজিশনের পর, যেহেতু পরে শূন্যস্থান আমাদের, পরে হচ্ছে অবজেক্টিভ। তাহলে কি হবে, হি ইজ নোন টু আই না নোন টু মি, হি ইজ নোন টু মি হবে। বুঝতে পারছো? এখন তুমি বলতে পারো যে ভাই আই নো হিম, এটা তো ইজিলি এমনিই পারি, আপনার রুলস না শিখলেও তো পারি। আবার বলতে পারো যে হি ইজ নোন টু মি, এটা তো এমনিই পারি, আপনার রুলস না শিখলেও পারি। হ্যাঁ, এই দুইটা তুমি এমনি পারবা, কিন্তু এই দুইটা পারতে যায় যখন এইটা কোশ্চেনে আসবে তখন তুমি পারবা না, তখন ভুল করে আসবা। কারণ এই দুইটা তুমি পারো সেটা টিচারেও জানে, যারা পরীক্ষা প্রশ্ন করবে তারা জানে। কিন্তু এইটা যে তুমি পারবা না এটা টিচাররাও জানে, যে ইট ইজ আই না দাগায় তুমি ইট ইজ মি দাগাবা, সেই জন্য কোশ্চেনে আসার সম্ভাবনা এইটা বেশি, এই দুইটা আসার সম্ভাবনা কম। কিন্তু তারপরেও দেখাই দিলাম, কারণ অ্যাডমিশনে ওই যে বলে না যে শুনতে ভালো শোনা যাইতেছে, অ্যাডমিশনে যদি শুনতে ভালো শোনা যায় এইটা দিয়ে দাগাও, তাহলে সুন্দর করে, একদম সুন্দর করে বাস ঝাড় খেয়ে আসবা। বুঝতে পারছো? অ্যাডমিশনে যদি তুমি কখনো শুনতে ভালো শোনা যায় এইটা দিয়ে দাগাও, তাহলে বাস ঝাড় খেয়ে আসবা, একদম বাস না, বাস ঝাড়। সেই জন্যই অ্যাডমিশনে যে কোনো এমসিকিউ দাগাও, তোমার অবশ্যই মাথায় রাখতে হবে যে যেটা দাগাইতেছি ওইটার পিছনে আসলে লজিকটা কি। যদি তোমার কাছে কোনো লজিক না থাকে, কোনো রুলস না থাকে, তুমি দাগাবা না, ওইটা যেমন আছে অমন রেখে আসবা। কারণ দাগায়া নেগেটিভ মার্ক খাওয়ার থেকে না দাগায় আসা অনেক ভালো। তুমি যদি দাগাও তাহলে হবে কি, একটা ভুল দাগালে তোমার 1.25 কাটা যাবে, 1.25। তার মানে তুমি যেখানে দাগাইছিলে, যেগুলো সঠিক হয়েছে ওইখান থেকে তোমার মার্ক মাইনাস যাবে। সো ভুল দাগানোর থেকে না দাগানো উত্তম। আর যেগুলা দাগাবা প্রত্যেকটার পিছনে অবশ্যই লজিক থাকতে হবে। বুঝতে পারছো? আমি যেমন হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে 15টা দাগাইছিলাম। কেন দাগাইছিলাম? কারণ আমি জানি যে 15টা দাগাইছি ওই 15টা আমার হবে, আমি 100% শিওর আসলাম, 100% দাগাইছি। যদি আমি একটা নিয়েও একটু সংশয় থাকতাম আমি ওইটা দাগাইতাম না, কারণ আমার মার্ক মাইনাস খাওয়ার কোনো ইচ্ছা নাই। বুঝতে পারছো? তো তোমাদেরও এইভাবেই নিজেকে প্রস্তুত করতে হবে। ওকে ভাইয়া, ইটস এবং ইট কোথায় ব্যবহার হয়? ইটস ব্যবহার হয় ইট ইস এর জায়গায়, আর ইট ব্যবহার হয় নর্মাল ইটের জায়গায়। এগুলো দেখাবো, টেনশন করো না, এগুলো দেখাবো, ধীরে ধীরে আসবে। সবকিছু এক ক্লাসে কভার করা পসিবল না, কিন্তু আসবে, সবকিছু ধীরে ধীরে আসবে, এগুলো নিয়ে টেনশন করো না। ওকে, এখন দেখো, চলো এইটা করো, এইটা করো, দেখি পারো কিনা, এটা অ্যান্সার করো, দেখি কে কে পারো। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ইট? ইট এর প্লুরাল কি বলো? ইট এর প্লুরাল, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, বুঝছো? তো দেখি তোমরা আসলে কয়জন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার মতো যোগ্য আছো, একটু দেখি। আর তোমাদের ব্যাচ নাম্বারটাও একটু বলে দিও, দেখি 26 27 কোন ব্যাচের কতজন আছো। তো এইটা একটু বলো যে ইট এর প্লুরাল কি। প্লুরাল, পজিটিভ ফর্ম কিন্তু চাই নাই, সাবজেক্টিভ অবজেক্টিভ এগুলো কিন্তু চাই নাই, চাইছে প্লুরাল কি। ওকে, সবার আগে কমেন্ট করে দিছে মারিনা।
তারপর কমেন্ট করেছে ফারজানা ফুল, কথা কলি, বাহ জোস, সেই সেই, সবাই অ্যান্সার করতেছো। দেখছো তোমাদের মতো ব্রিলিয়ান্টদেরই হচ্ছে অ্যাডমিশন অ্যাডমিশন পরীক্ষা বাস নিয়ে রেডি আছে, তোমাদের মতো ব্রিলিয়ান্টদের জন্য। আমি কিন্তু বলেই দিছি, পজিটিভ কিন্তু চাই নাই, প্লুরাল চাইছে, প্লুরাল। এস যোগ করলেই যে প্লুরাল হয়ে যাবে এমনটা কিন্তু না ভাই, এমনটা না। দেখছো তোমাদেরকে কেমন ট্রিক খাটাই দিলাম। তোমাকে এতক্ষণ আমি ইটস দেখাইতেছিলাম, এখন সেই জন্য তোমার মনে হইতেছে ইটের প্লুরাল হচ্ছে ইটস। মাশাআল্লাহ সবারই ভুল হয়েছে, কারোরটাই হয় নাই। আচ্ছা আচ্ছা, এই তো তনু অ্যান্সার করছে, হ্যাঁ তনুরটা হইছে। ওকে, তনুরটা হইছে। এখন দেখো, একটু লক্ষ্য করো এখানে, এখানে ইট ইট ইটস, এটা হচ্ছে পসেসিভ ফর্ম, এটা তো প্লুরাল না রে ভাই। প্লুরাল দিয়ে বোঝায় অনেক, অনেক সংখ্যা বোঝায়। ইটস দিয়ে তো বোঝায় এইটার, এইটার, যেমন মাই মানে আমার, মালিকানা বুঝাইতেছে, এটা পজিটিভ। তোমার কাছে চাইছে প্লুরাল, দেখছো? এই দেখো, ইটের প্লুরাল হচ্ছে দে, মানে তারা, বুঝতে পারছো? ইট দিয়ে বস্তু বুঝায়, আর দে দিয়ে হচ্ছে সেগুলো বুঝায়, বুঝতে পারছো? এই তো ভুল করে ফেলছো, ইটের প্লুরাল হচ্ছে দে, কিন্তু যদি বলতো পজিটিভ তখন হইতো এইটা, বুঝতে পারছো? তখন এইটা হইতো। দেখছো কেমন করে তোমরা কট খেয়ে গেলা। ওকে, এরপর দেখো, এরপর আচ্ছা আমি একটু ছোট করে অ্যানাউন্সমেন্ট দিয়ে নি, হ্যাঁ? তোমরা যারা এইচএসসি 26-27 ব্যাচ আছো, এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো। তোমাদের এইচএসসি এর কোর্স চলতেছে, তোমাদের যেখানে হচ্ছে 3 দিন ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাস আমিই নিব। তোমাদের সীমান্ত ভাইয়া পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর তোমাদের এই কোর্সের প্রাইস, তোমাদের এখানে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র ফুল সিলেবাস শেষ করা হবে, ফুল সিলেবাস এ টু জেড, এবং অ্যাডমিশন সহ। মানে হচ্ছে তোমার এইচএসসি তে কিভাবে পড়লে অ্যাডমিশন সহ কভার হয়ে যায়, দুইটা মিক্স করে পড়ানো হবে। এবং তোমাদের কোর্সের প্রাইস হচ্ছে 1000 টাকা, কিন্তু এখন 500 টাকায় ভর্তি হতে পারবা, অফার চলতেছে, ভর্তি হয়ে যাও যারা ভর্তি হতে চাও। যারা এই যে আজকে গ্রামার ক্লাস করতেছো, এরকম করে তোমরা তোমাদের এইচএসসি এর ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফুল সিলেবাস যারা কভার করে নিতে চাও, তারা চাইলে এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। কোর্সের প্রাইস বেশি না, মাত্র 500 টাকা। 500 টাকায় তোমরা 5 মাস পড়বা, 5 মাসে ফুল সিলেবাস কভার করে দিব একদম, এইচএসসি প্লাস অ্যাডমিশন দুইটা মিক্স করে, বুঝতে পারছো? তো যারা ভর্তি হতে চাও, হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই যে দেখো সুন্দর করে 01817446353, অথবা অথবা তোমরা পেজে নক দিতে পারো, যে পেজে ক্লাস করতেছো, বুঝতে পারছো? ঠিক আছে, যারা ভর্তি হতে চাও দ্রুত নক দিয়ে ভর্তি হয়ে যাও। আর তোমাদের এই যে কোর্সটা যেটা তোমরা ভর্তি হচ্ছ, এখানে তোমাদের ফার্স্ট পেপার এমন ভাবে পড়ানো হবে, তোমাদের অ্যাডমিশন এবং এইচএসসি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাতেই যাতে কভার হয়ে যায়। ওকে, চলো 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 আরেকটা প্র্যাকটিস করি। এর আগে যেটা প্র্যাকটিস করছিলাম ওইটা ছিল তোমাদের জাস্ট একটু বুঝিয়ে দিলাম যে কিভাবে হচ্ছে ট্রিক খাটায় অ্যাডমিশনে। এটাও একটা অ্যাডমিশনের কোয়েশ্চেন। এখানে দেখো বলছে শামিম এন্ড শূন্যস্থান আর গোয়িং টু ভিজিট দ্য ন্যাশনাল মিউজিয়াম। শামিম এবং আমি দুইজন হচ্ছে ন্যাশনাল মিউজিয়ামে যেতে যাচ্ছিলাম। অ্যান্সার কোনটা হবে বলো তো, দেখি 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 দেখি, কে কে অ্যান্সার করতে পারো, কে কে অ্যান্সার করতে পারো, দ্রুত দ্রুত অ্যান্সার করো। এখানে বি ভার্ব আছে ঠিক আছে, কিন্তু শুধু বি ভার্ব নাই। শুধু বি ভার্ব থাকলে ওইটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু বি ভার্বের সাথে দেখো এই যে আরেকটা মেইন ভার্ব আছে। যদি মেইন ভার্ব থাকে, মেইন ভার্বের আগে কি যেন হয়, মেইন ভার্বের আগে সাবজেক্টিভ ফর্ম, মেইন ভার্বের পর অবজেক্টিভ ফর্ম। শুধু বি ভার্ব থাকলে এরপর সাবজেক্টিভ ফর্ম, বুঝতে পারছো? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি নাম্বার, আই। কারণ এখানে মেইন ভার্ব আছে, মেইন ভার্বের আগে সাবজেক্টিভ ফর্ম হয়। সাবজেক্টিভ ফর্ম কোনটা? মাই। মাই হচ্ছে পজিটিভ ফর্ম, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, মাই সেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, বুঝতে পারছো? আচ্ছা, অরিজিৎ বণিক বলছে বি হবে, আপনি তো বলে দিলেন। হ্যাঁ আমি বলে দিছি। এরপর দেখো কারেক্ট সেন্টেন্স, এইটা বলো, এইটা কি হবে? দেখো বলছো ফয়সাল এন্ড মাইসেলফ স্টেট হোম। ফয়সাল এবং আমি দুইজন হচ্ছে বাসায় ছিলাম। ফয়সাল এন্ড মি স্টেট হোম, ফয়সাল এন্ড মাইসেলফ এন্ড ফয়সাল স্টেট হোম, ফয়সাল এন্ড আই স্টেট হোম। এটাও একটা অ্যাডমিশনের কোয়েশ্চেন। অ্যাডমিশনে এরকম কোয়েশ্চেন আসলে কিভাবে সলভ করতে হয়, এই যে দেখো আমি ট্রিক দেখাই দিই।
এই টাইপের কোয়েশ্চেন আসলে যদি তোমার কাছে মনে হয় যে সবকিছু একদম কাছাকাছি লাগতেছে, তাহলে একটা একটা করে বাদ দিবা তুমি। কেমন? ফয়সাল এন্ড মাইসেলফ, মাইসেলফ এন্ড ফয়সাল, দুইটা তো সেমই, তাই না? তাহলে এই দুইটা আগেই বাদ, কারণ এইটা হলে তো অ্যান্সার এইটাও হবে, আবার এইটা হলে তো এইটাই হবে, এক প্রশ্নের তো ডাবল অ্যান্সার থাকতে পারে না। তাহলে এইটা, এই দুইটা আগেই বাদ। বাদ। ফয়সাল এন্ড মি, ফয়সাল এন্ড আই। আচ্ছা, ভার্ব গুলা দেখো তো। ভার্ব বলছে স্টেট, স্টেট, স্টেট। এটা কোনো বি ভার্ব না, নর্মাল ভার্ব। নর্মাল ভার্বের আগে আমাদের কোয়েশ্চেন করছে, কারণ সবগুলো হচ্ছে এই জায়গায়, আর বাকি পিছনেটুক সব ঠিক আছে। এখন এইটা যেহেতু মেইন ভার্ব, মেইন ভার্বের আগে কি হয়? সাবজেক্টিভ ফর্ম হয়। মি হচ্ছে একটা অবজেক্টিভ ফর্ম, তাহলে এইটাও বাদ। এখানে আই সাবজেক্টিভ ফর্ম, তাহলে অ্যান্সার হবে ডি। হ্যাঁ, ডি। আদ্রিতা অ্যান্সার করছো, হইছে। নুসাইবা হইছে। এনএস মিম হয় নাই। দ্যাট ইজ মাই ক্রাশ। ভাইয়া একই বাক্যে দুইটা প্রোনাউন ইউজ হয়? হতেই পারে, হতেই পারে। প্রোনাউন ডাবল ইউজ হতেই পারে, কোনো সমস্যা নেই। হতেই পারে, হতেই পারে। দুইটা প্রোনাউন হতেই পারে, যেমন দ্যাট ইজ, এই যে দেখো এরকম হতে পারে। দ্যাট, সরি দ্যাট না তো, দ্যাট যেহেতু এটা ব্যক্তি বুঝাইতেছে, আমরা দ্যাট না দিয়ে বললাম শি। শি ইজ মাই ক্রাশ। তুমি বলো শি ইজ মাই ক্রাশ। এই যে শি, এই যে মাই, দুইটা থাকতেই পারে, স্বাভাবিক। দুইটা প্রোনাউন থাকতেই পারে, দুইটা নাউন থাকতেই পারে, কোনো সমস্যা নেই, হবে, সমস্যা নেই। তাহলে বুঝতে পেরেছো এই এমসিকিউ। এরপর এরপর কিন্তু আরো একটা অ্যাডভান্স লেভেলের বিষয় আছে, যেটা তোমাদের দেখাবো। আরো আরো গভীরের জিনিস, এটা একটু গভীরের জিনিস। এরপর আরো এক্সট্রিম লেভেলের অ্যাডভান্স দেখাবো। সেটা হচ্ছে তোমাদের, দাঁড়াও আগে আমি একটু ক্লিন করে নিই। ওকে। আর তোমাদের এই ক্লাসগুলা রেকর্ডেড ভার্সন তোমরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মিশন ডি ইউ ইউটিউব চ্যানেল। বুঝতে পারছো? ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মিশন ডি ইউ। তোমরা সার্চ দিলেই পেয়ে যাবা, সেখানে তোমরা রেকর্ডেড ভার্সনগুলো পেয়ে যাবা। নাউন, এর আগে যে ক্লাসটা হয়েছে নাউন এন্ড ডিটারমিনার্স, ওইটাও পাবা, এটাও পাবা। আর যারা ইউটিউবে রেকর্ডেড ক্লাস দেখতেছো, তারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবা। পেজে আমাদের এই ক্লাসগুলো লাইভে হচ্ছে। ওকে, এখন দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই কনফিউশন লাগে এইটাতে। পোলাপান যায় একদম মাথাটাতে আউলাই ফেলে যে কিভাবে কি অ্যান্সার করবো, বুঝতে পারে না। সেই জন্য এইটা এইটা দেখো বলছে, হি ডিডন্ট নো ড্যাশ হি উড টেক টু আ পার্টি। দেখো তো তোমরা অ্যান্সার, দেখি তোমরা অ্যান্সার করতে পারো কিনা। বলছে হু, হি ডিডন্ট নো হু হি উড টেক টু দ্য পার্টি, হি ডিডন্ট নো হু এভার হি উড টেক দ্য পার্টি, নাকি হি ডিডন্ট নো হুম এভার হি উড টেক দ্য পার্টি, নাকি হি ডিডন্ট নো হুম হি টেক দ্য পার্টি। দেখো সবগুলা কাছাকাছি লাগতেছে না, একদম কাছাকাছি। মনে হচ্ছে যে জাস্ট সামান্য এক চুল পরিমাণ পার্থক্য আছে, এমন লাগতেছে না? দেখি তো অ্যান্সার করতে পারো কিনা। ওকে, দেখি কে কে অ্যান্সার করতে পারো। একজন বলছে সি। আচ্ছা, এই টাইপের কোয়েশ্চেন গুলা যেগুলো হচ্ছে তোমার এই যে একদম কাছাকাছি, এগুলা কখনোই, এগুলা কখনোই সাউন্ডস গুড দিয়ে সলভ করতে যাবা না। এগুলা অবশ্যই প্রপার লজিক, প্রপার রুলস অ্যাপ্লাই করে সলভ করবা। বুঝতে পারছো? এই যে হোম দিতেছো, আচ্ছা আচ্ছা, অনেকে অনেক কিছু দিতেছো, আমি রুলস সহ তোমাদের সলভ করে দিচ্ছি। দেখো এই টাইপের সেন্টেন্স আসলে, এই টাইপের সেন্টেন্স হু হুম এভার, দেখো হু হু এভার না হুম হুম এভার, এই টাইপের সেন্টেন্স কখনোই সাউন্ডস গুড এটা দিয়ে করতে যাবা না। এখানে কি করবা, যেটা শূন্য স্থান আছে, এই শূন্য স্থানের আগে এবং পরে লক্ষ্য করবা। আগে পরে বলতে কি বোঝায়? এই ওয়ার্ডটা আর এই ওয়ার্ডটা লক্ষ্য করবা, তাহলে তুমি সলভ করতে পারবা। এই দুইটা ওয়ার্ড তোমাকে সলভ করতে হবে, না হয় তুমি সলভ করতে পারবা না। এই দুইটা ওয়ার্ডে লক্ষ্য করতে হবে। আচ্ছা, এই দুইটা ওয়ার্ডে আসলে লক্ষ্য করবোটা কি? দেখো, তুমি চাইলে শূন্যস্থানের আগে লক্ষ্য করতে পারো, না হয় শূন্যস্থানের পরে, যে কোনো একটা আগে লক্ষ্য করবা। যেমন এখানে শূন্যস্থান আছে, শূন্যস্থানের পরে আমরা যাই। তুমি চাইলে আগেও আগেরটা সলভ করতে পারো, না হয় পরেরটা। দেখো যদি আমরা পরেরটাতে যাই, পরে যদি তুমি ভার্ব পাও তাহলে হবে হু। যদি সাবজেক্ট অথবা ভার্ব বাদে যে কোনো কিছু পাও, সাবজেক্ট হোক যাই হোক, ভার্ব বাদে যে কোনো কিছু পাও তাহলে হবে হুম। তাহলে এখানে কি আছে দেখো তো, এখানে আছে হি। হিটা কি? হিটা কি ভার্ব? না, ভার্ব না। তাহলে এখানে কি হবে? এখানে হবে হুম। হুম। এখন আসি, শিট, এখানে একটু ভুল করে ফেলছি, একটু পিডিএফ এর সমস্যা হয়েছে। সেটা হচ্ছে এইখানে এইখানে এগুলো হবে না, এখানে এগুলো হবে না, এখানে হবে এভার। এভার। ওকে, দেখো
প্রথমে তুমি লক্ষ্য করবা যে শূন্যস্থানের পর ভার্ব আছে নাকি সাবজেক্ট আছে। যদি ভার্ব থাকে তাহলে হু, যদি ভার্ব না থাকে তাহলে হবে হুম। যেহেতু এখানে ভার্ব নেই তাহলে হবে হুম। এখন শূন্যস্থানের আগে লক্ষ্য করবা, শূন্যস্থানের আগে দেখবা তুমি নাউন বা প্রোনাউন আছে কিনা। যদি নাউন প্রোনাউন থাকে তাহলে এভার হবে না। কেন? কারণ নাউন প্রোনাউন আর এভার হচ্ছে সতিন, বুঝতে পারছো? সতিন। যদি নাউন প্রোনাউন থাকে তাহলে এভার ওইখানে আসে না, কারণ সতিনে সতিনে ঝগড়া। নাউন প্রোনাউন থাকলে এভার আসে না, আবার নাউন প্রোনাউন না থাকলে তখন এভার আসে। কারণ সতিন, একজনের সাথে আরেকজনের ঝগড়া, সেই জন্য একজন থাকলে আরেকজন আসে না, আরেকজন থাকলে আরেকজন আসে না, এরকম। তাহলে এইখানে মেইন বিষয় হচ্ছে প্রথমে তুমি দেখবা হু হবে না হুম হবে। এর জন্য তুমি শূন্যস্থানের পরে লক্ষ্য করবা। শূন্যস্থানের পরে যদি ভার্ব থাকে তাহলে হবে হু, আর যদি শূন্যস্থানের পর ভার্ব না থাকে তাহলে হবে হুম। বুঝতে পারছো? এখন হু এর সাথে এভার হবে না হুমের সাথে এভার হবে, এগুলো আমরা বুঝবো কিভাবে? শূন্যস্থানের আগে দেখবা নাউন প্রোনাউন আছে কিনা। যদি নাউন প্রোনাউন থাকে তাহলে এভার হবে না, এভার হবে না। যদি নাউন প্রোনাউন না থাকে তাহলে এভার হবে, কারণ একজন আরেকজনের শত্রু। বুঝতে পারছো? তাহলে কি হবে অ্যান্সার দেখো তো। শূন্যস্থানের পরে আমরা কি পেয়েছি? ভার্ব পাইনি, তাহলে হবে হুম। আর শূন্যস্থানের আগে নাউন প্রোনাউন নেই, তাহলে হবে কি? হুম এভার। অ্যান্সার হবে হুম এভার। অ্যান্সার কি হবে? হুম এভার, সি নাম্বার। বুঝতে পেরেছো? ওকে, আবার বুঝাইতেছি, আবার বুঝাইতেছি। দেখো এটা একটু জটিল, একটু লক্ষ্য করো। দেখো প্রথমে বলছে হু হুম হুএভার হুমএভার, চারটা। চারটার ভিতরে আমরা আগে দেখব যে এই দুইটার ভিতরে কোনটা হবে, তারপর দেখব এই দুইটার ভিতরে কোনটা হবে। এখন আমরা আগে এই দুইটা দেখার জন্য শূন্যস্থানের পরে দেখব কি আছে। শূন্যস্থানের পরে যদি ভার্ব থাকে, মানে ভার্ব, ভার্ব আছে নাকি নাই, ভার্ব আছে নাকি নাই, দুইটা জিনিস দেখবো, ভার্ব আছে নাকি নাই। তার মানে ধরো এই যে শূন্যস্থান, শূন্যস্থানের পর দেখবো আমরা ভার্ব, এই যে ভার্ব লিখলাম না, ভার্ব, ভার্ব আছে নাকি নাই, দুইটা জিনিস দেখবো, ভার্ব আছে নাকি নাই। আর শূন্যস্থানের আগে দেখবো নাউন বা প্রোনাউন আছে নাকি নাই। এই এই জিনিসগুলা লক্ষ্য করব। শূন্যস্থানের পর ভার্ব আছে নাকি নাই, শূন্যস্থানের আগে নাউন অথবা প্রোনাউন আছে নাকি নাই। বুঝতে পারছো? শূন্যস্থানের পর যদি ভার্ব থাকে তাহলে হবে হু, শূন্যস্থানের পর যদি ভার্ব না থাকে তাহলে হবে হুম। ভার্ব না থাকলে হুম হবে, আর ভার্ব থাকলে হু হবে। তাহলে এখন দেখো তো এখানে কি আছে? হি, এটা কি ভার্ব? না। তাহলে কি হবে? হুম। তাহলে হবে হুম। এই জায়গায় লিখলাম হুম। আমরা দুইটা থেকে একটা বের করে ফেললাম, তাহলে হু হুমের থেকে আমরা বের করলাম হুম হবে। এখন হুম হবে না হুম এভার হবে, এই দুইটার ভিতরে ক্যাচাল। আগেরটা তো বাদ, হু আর হু এভার তো বাদ। এখন হুম হবে না হুম এভার হবে, এইটা বোঝার জন্য আমাদের শূন্যস্থানের আগে দেখতে হবে নাউন প্রোনাউন আছে কিনা। নাউন প্রোনাউন থাকলে এভার থাকবে না, বিপরীত। মানে নাউন প্রোনাউন থাকলে এভার থাকবে না, কারণ নাউন প্রোনাউন আর এভারের সাথে ঝগড়া। নাউন প্রোনাউন থাকলে এভার থাকবে না, আর যদি নাউন প্রোনাউন থাকে তাহলে, সরি, নাউন প্রোনাউন থাকলে এভার থাকবে না, আর নাউন প্রোনাউন যদি চলে যায় মানে না থাকে তাহলে এভার থাকবে, বিপরীত। এখন এই জায়গায় দেখো নাউন প্রোনাউন আছে নাই, যখনই এভার দেখছে যে এই জায়গায় নাউন প্রোনাউন নাই, ও চুপ করে আইসা এখানে বসে গেছে। আর যদি এখানে নাউন প্রোনাউন থাকতো তাহলে এবার ভয় পেয়ে এখান থেকে চলে যাইতো, এবার থাকতো না এখানে। বুঝতে পারছো? ওকে, যদি বুঝে থাকো তাহলে আমরা চলো এরপর, এরপর এই যে এইটা এইটা দেখি করো তো, দেখি এইটা সলভ করো, তোমরা নিজেরাই সলভ করো, দেখি পারো কিনা। প্রথমে লক্ষ্য করবা শূন্যস্থানের পর কি আছে, তারপর দেখবা শূন্যস্থানের আগে কি আছে। বুঝতে পারছো? ট্রাই করো, ট্রাই করো, দেখি পারো কিনা। না পারলেও সমস্যা নাই, আমি সলভ করেই দিব, কিন্তু তারপরেও তোমরা ট্রাই করো। বুঝতে পেরেছো? ট্রাই করো। ওকে, দেখি দেখি কতজনের হইতেছে। অরিজিৎ বণিক ভুল হইছে, ট্রাই করো আবার। ওকে, তোমরা যে জিনিসটা বারবার ভুল করতেছো সেটা হচ্ছে, দেখো তোমরা এইটুক ধরতে পারছো যে এখানে যেহেতু ভার্ব আছে এখানে হবে হু, ভার্ব থাকলে হু। এই জায়গায় দেখো নাউন প্রোনাউন আছে, পার্সন একটা কি নাউন না? নাউন যদি থাকে
তাহলে তো এবার ভয় পাবে, কারণ ওরা ওদের তো ঝগড়া, ওরা তো একজনের সামনে আরেকজন যায় না, একজন একজন থাকলে আরেকজন যায় না। এখন নাউন যেহেতু আছে, এবার কি আসতে পারবে? আসতে পারবে না, এবার ভয় পাবে, এবার আসবে না, এবার এখানে আসবে না। আর যদি নাউন প্রোনাউন না থাকতো, তখন এবার ভাবতো কি জানো, নাউন তো নেই ওখানে, আমার সতী নেই ওখানে, আমি তাহলে যাই, আমি গিয়ে হচ্ছে এবারের সাথে একটু বসে গল্প করি। বুঝতে পারছো? মানে হু এর সাথে একটু গল্প করি। যদি নাউন প্রোনাউন না থাকতো তাহলে হয়তো এবার, কিন্তু নাউন যেহেতু আছে, এবার ওখানে আসবে না। এবার ভাববে কি জানো, এবার ভাববে যে হু এর সাথে নাউন আছে, আমার ওইখানে যাওয়া যাবে না। বুঝতে পেরেছো? শুধু হু হবে। আর বাকি যারা উল্টাপাল্টা অ্যান্সার করতেছো সবারটা ভুল হচ্ছে। এখানে অ্যান্সার হবে হু। আবার বুঝে নাও, তোমাদের বুঝাতে একটু প্রবলেম আছে, আবার বুঝে নাও। এরপর দেখো, এই যে আবার একটা দেখো, ওইটার এইটা সেম দেখো, দ্য ভিসি হ্যান্ডেড ওভার দ্য ক্রেস্ট টু দ্য পার্সন শূন্যস্থান হ্যাড অ্যাচিভড পিএইচ ডিগ্রি উইথ এক্সেলেন্স। এত বড় সেন্টেন্স তোমার শেখার দরকার নাই, ওয়ার্ড মিনিংও জানার দরকার নাই, কিচ্ছু দরকার নাই, তুমি শূন্যস্থান দেখবা, শূন্যস্থানের পরে আর আগে দেখবা, শেষ তোমার অ্যান্সার। এখন দেখো বলছে, এখন ওই আগের মতোই সেম সেম সেন্টেন্স, কিন্তু এখানে দেখো নাউন প্রোনাউন নেই। আমরা আবার করি, শূন্যস্থানের পর যেহেতু ভার্ব আছে, কি হবে? শূন্যস্থানের পর ভার্ব থাকলে হবে হু। এখন এই জায়গায় যেহেতু নাউন প্রোনাউন নেই, এবার ভাবতেছে কি জানো, এবার মনে সাহস পাইছে যে নাউন যেহেতু নেই, আমি এখন যাব, একটু হু এর সাথে বসে গল্প করব। এখন এভার চলে আসবে। বুঝতে পারছো? এখানে হবে হু এভার, এখানে হবে হু এভার। বুঝতে পেরেছো? এখানে হবে হু এভার। ওকে, এরপর চলো আমরা আরেকটাতে যাই। এইটা করো তো দেখি পারো কিনা, এইটা করো। এখানে বলছে মাই ক্লাসমেট ইন্ট্রোডিউসড মি টু দ্য প্রফেসর শূন্যস্থান শি রেসপেক্টেড মোস্ট। এত কিছু দেখার তোমার দরকার আছে? দরকার নেই তো। শূন্যস্থান দেখবা, শূন্যস্থানের পর কি আছে? ভার্ব আছে না? ভার্ব থাকলে হয়তো হু, যেহেতু ভার্ব নাই হবে কি হুম। এখন এবার কি আসতে পারবে নাকি পারবে না এটা দেখি। হু তো হবে না, কারণ শূন্যস্থানের পর ভার্ব নাই। আছে কি? আছে হচ্ছে নাউন বা সরি প্রোনাউন। এখন শূন্যস্থানের আগে দেখো আছে প্রফেসর, এটা কি একটা নাউন? এখন নাউন যেহেতু আছে, এভার আসতে পারবে না, এভার ভয় পাবে। কারণ নাউন, বলছিলাম তোমাদের নাউন এবং এভার হচ্ছে শত্রু, সতীন, একজন থাকলে আরেকজন থাকবে না। সেই জন্যে হোমের সাথে এখানে এভার আসবে না। হবে কি? অ্যান্সার হবে শুধু হোম। হ্যাঁ, বুঝতে পেরেছো? এই তো অনেকে অ্যান্সার করতেছে, সবারটা হচ্ছে। ওকে, এরপর তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো? ওকে, আজকে তোমাদের বেসিক টু ইংলিশ গ্রামারের একটা টপিক শেষ হলো, আজকে তোমাদের প্রোনাউন শেষ হলো। এরপর বলো তোমাদের আজকে ক্লাসটা কেমন লাগছে। আজকে ক্লাসটা কিন্তু তোমাদের ছিল একদম বেসিক থেকে, প্রোনাউনের একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স বলতে তোমাদের অ্যাডমিশন সহ কভার করলাম। সো আজকে ক্লাসটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দাও তোমরা, দেখি তোমাদের কাছে কেমন লাগছে আজকের ক্লাসটা, একটু কমেন্ট করে জানিয়ে দাও। আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও। আজকে আমরা একদম বেসিক থেকে, প্রোনাউনের একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়াশোনা করলাম। সো একটু কমেন্ট করে জানিয়ে দাও ওভারঅল ক্লাসটা তোমাদের কেমন লেগেছে। আর তোমরা যারা আমাদের এইচএসসি 26 এবং 27 ব্যাচের স্টুডেন্ট আছো, যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও, কোর্সে কিন্তু তোমাদের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, অর্থাৎ তোমাদের এইচএসসির ফুল সিলেবাস কভার করা হচ্ছে, একদম অ্যাডমিশন সহ যাতে হয়। আর তোমরা যারা এইখানে ফ্রি কোর্সে ক্লাস করতেছো, এই কোর্সটা তোমাদের চলবে, এখানে বেসিক তোমাদের কভার করা হবে, বেসিক ইংলিশটা, আর এইচএসসি সিলেবাস কভার করা হবে তোমাদের কোর্সে। এই কোর্সের ডিটেলস এখানে দেয়া আছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এবং এইখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, ভর্তি হতে চাইলে নক দিতে পারো। বুঝতে পারছো?